নমস্কার, আমি বহির্গাছি হাই স্কুলের গণিতের শিক্ষক সুনীত কুণ্ডু। আজকে এই করোনার জন্য যখন আমরা সবাই গৃহবন্দী, তখন পড়াশোনা তোমরা অনলাইনে চালিয়ে যাওয়ার জন্য ক্লাস 12-এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রৈখিক প্রোগ্রাম বিধি নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, রৈখিক প্রোগ্রাম বিধি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম জিনিসটা কি, এটা আগে জানার দরকার। রৈখিক প্রোগ্রাম বিধি হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম। অর্থাৎ মানুষ দেখো সেই আদিমকাল থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা লোক বা মানুষ বা ছাত্রছাত্রী প্রত্যেকেই চাই কিভাবে আমরা বেশি লাভ করব বা কিভাবে আমরা কম খরচ করে অনেক বেশি মুনাফা অর্জন করব। সেই রকমই একটি প্রোগ্রাম হচ্ছে এই রৈখিক প্রোগ্রাম বিধি। তোমাদের সিলেবাসে খুব সামান্য প্রাইমারি জিনিসটুকুনি আছে। এটা আসলে অপারেশনাল রিসার্চ এর অন্তর্ভুক্ত একটি চ্যাপ্টার। তা তোমাদের হায়ার সেকেন্ডারি সিলেবাসে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের খুব সামান্য আছে। কি আছে? যে এই রৈখিক প্রোগ্রাম বিধির ওপরে কোনো একটা প্রবলেম তৈরি করা, অথবা প্রবলেম তৈরি করে দেওয়া আছে তাকে লেখচিত্র থেকে তার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আমাদের নির্ণয় করা। সেক্ষেত্রে দুরকম ক্ষেত্র সিলেবাসে উল্লেখ করা আছে। একটা হচ্ছে বাউন্ডেড রিজিয়ান আর একটা হচ্ছে আনবাউন্ডেড রিজিয়ান। দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে। এতে থাকবে 5 নম্বর। তোমরা খুব সহজেই গ্রাফিক্যাল মেথডে তোমরা এই রৈখিক প্রোগ্রাম বিধির ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে পারবে। সেই রকমই একটা প্রবলেম আমি দেখো বোর্ডে নিয়েছি। তোমরা প্রথমে আগে প্রবলেমটা লিখে নাও। জেড ম্যাক্স অর মিনিমাম, ধরো প্রান্তিক মান বের করতে দিল। সেই প্রান্তিক মান এক্স প্লাস 2y, কার মান বের করতে হবে? এটা সাবজেক্ট টু এই কন্ডিশনগুলোর সাহায্যে এইটা হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিধির প্রবলেমটা, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপি। এর কিভাবে আমরা খসড়া লেখচিত্রের সাহায্যে, কোনো গ্রাফ পেপার তোমাদের দেয়া হবে না, খসড়া লেখচিত্রের সাহায্যে কিভাবে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে হবে এইটা আমি শেখাচ্ছি। দেখো, প্রথমে যে দুটো অসমীকরণ এখানে দেওয়া রয়েছে, সেই অসমীকরণের তুল্য সমীকরণ আগে তোমরা লিখে নেবে। যেমন ধরো প্রথমটার তুল্য সমীকরণ এটা, এবং দ্বিতীয়টার তুল্য সমীকরণ এটা, এবং তৃতীয়টার তুল্য সমীকরণ এটা। প্রথমটার দেখো, তোমরা ক্লাস 11-এ কিন্তু ছেদিতাংশ আকার করেছ, অর্থাৎ x/100 প্লাস y/50 = 1। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, এটা একটা যেহেতু মূলবিন্দুগামী, ছেদিতাংশ আকার করব না আমরা। দেখো x বা y দুটো বিন্দু নিলাম। ধরো x এর মান 10, 10 দুগুণে 20, তাহলে x এর মান 10 হলে y এর মান 20। বা আর একটা পয়েন্ট নিয়ে নিলাম, ধরো x এর মান 20, তাহলে 20 দুগুণে 40। এই আবার তৃতীয়টার x/2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এইগুলো। এখন প্রশ্ন হচ্ছে, এই তুল্য সমীকরণগুলোর আমরা আগে এখানে সরলরেখা আঁকবো। আমি আগে প্রথমটা এঁকে দেখাচ্ছি। দেখো, প্রথমটা তোমাদের কি আছে? x/100 প্লাস y/50 = 1। অর্থাৎ এখানে 100, 50 অনেক বেশি রয়েছে। যেহেতু খসড়া লেখচিত্র, তাহলে আমরা আমাদের খুশি মতো আমরা এরকম একটা মার্ক করে নেব। আমি দেখো 10 ঘর পরপর আমি কতগুলো বিন্দু নিয়েছি। এটা মনে করো 0, x ড্যাশ y ড্যাশ 0, এটা 10, 20, 30, 40 এরকমভাবে পরপর নিয়েছি। y অক্ষ বরাবর 10, 20, 30, 40 পরপর নিয়েছি। তাহলে প্রথমটার ছেদিতাংশ আকারে 100,0, তার মানে এই পয়েন্টটা। আর এটা হচ্ছে 50, 0,50,
তাহলে আমরা কি করব, এটা দিয়ে এই সরলরেখা টানব। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো সমীকরণ নয়, এটা অসমীকরণ। তোমরা 11-এ অসমীকরণের একটা চ্যাপ্টার ছিল, সেখানেও তোমরা এই অসমীকরণগুলো আঁকা শিখেছ। তবু আমি একটু বলছি। দেখো, এই যে প্রথম অসমীকরণটা আমরা আঁকতে চলেছি, তার কার্যকর অঞ্চল কোনটা, অর্থাৎ কোন অঞ্চলে তারা যাবে। দেখো, এই যে অসমীকরণটা, যে এই সরলরেখা বাদে যে কোনো একটা বিন্দু নিয়ে তুমি যদি দেখো যে সেই বিন্দুটা স্যাটিসফাই করছে, তাহলে সেই বিন্দুর দিকেই কার্যকর অঞ্চল হবে। আর যদি অন্য কোনো ওই বিন্দুটাকে সিদ্ধ না করে, তাহলে আমরা উল্টো দিকে যাবে। তার মানে এই যদি একটা সরলরেখা হয়, এই সরলরেখার ওপরে অবস্থিত নয় যে কোনো একটা বিন্দু, তাহলে আমি সুবিধার জন্য আমি ধরো 0 0 নিচ্ছি। তাহলে এখানে যদি 0 0 বসাই, তাহলে 0 + 0 > 100, অর্থাৎ এটাকে সিদ্ধ করে না। সেই জন্য আমরা মূল বিন্দুর দিকে না গিয়ে আমরা উল্টো দিকে এই সরলরেখাটা যে যাচ্ছে সেটা আমরা বুঝে গেলাম, কার্যকর অঞ্চল। এইভাবে আমরা বাকি দুটো সরলরেখার অঞ্চল অঙ্কন করব। দেখো, দেখো সরলরেখাগুলো অঙ্কন করার পর এবারে আমরা এই কার্যকর অঞ্চলগুলো দেখব। দেখো, দ্বিতীয় যে সরলরেখাটা আমরা অঙ্কন করেছি, এটা তো মূল বিন্দুগামী। তাহলে এই মূল বিন্দু কিন্তু আমরা নিয়ে আমরা টেস্ট করতে পারবো না। সেই জন্য আমরা যে কোনো একটা বিন্দু, মনে করো 20,0 এইটা, তাহলে এখানে যদি 20,0 বসাই, 20 দুগুণে 40 - 0, তাহলে 20 থেকে 0 বড়, এটা মিথ্যা, অর্থাৎ এই দিকে যাবে না। কোন দিকে যাবে তাহলে? কার্যকর অঞ্চল কোন দিকে যাবে? এই দিকে। ঠিক একইভাবে ওপরেরটা যদি আমরা নিই, দেখো এই যে থার্ড যে অসমীকরণ, সেটা যদি আমরা আবার 0 0 আমরা বসাতে পারি, কারণ এই সরলরেখার ওপরে ওই বিন্দুটা নেই। তাহলে 0 0 থেকে, অর্থাৎ এটাও আমরা দেখতে পাচ্ছি এ সিদ্ধ করছে, অর্থাৎ মূল বিন্দুর দিকে। তার মানে এই তিনটে এই সরলরেখাটা কার্যকর অঞ্চলের দিকে, এই 1 নম্বরটা ওপরের দিকে, আর এই মূলবিন্দুগামীটা বাঁ দিকে। অর্থাৎ তাদের সর্ব সাফল্যে যে তিনটের যে সাধারণ সমাধান অঞ্চল, সেটা এই অঞ্চলটাকে ফলো করছে। কেন? কারণ আরও দুটো কন্ডিশন আছে, তোমরা দেখো, x > 0, y > 0। x > 0 মানে এই যে x > 0 মানে ডান দিকে, y > 0 মানে ওপরের দিকে। অর্থাৎ প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্র্যান্টে আমাদের যে সাধারণ সমাধান অঞ্চলটাকে চিহ্নিত করতে হবে। তাহলে আমরা চিহ্নিত করলাম, মনে করো এটা এ বিন্দু, আমি বিন্দুগুলো আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এই বিন্দুগুলোকে আমরা বলবো কৌণিক বিন্দু। কোন কৌণিক বিন্দু? যে ফিজিবল রিজিয়ন বা কার্যকরী যে সাধারণ অঞ্চল, যদি এরকম পাওয়া যায় সবসময়, যে বাউন্ডেড, এটা কারণ সীমাবদ্ধ কার্যকরী সাধারণ অঞ্চল, এটা যে সবসময় পাওয়া যাবে তার কথা নয়। যদি না পাওয়া যায়, সেটা আমি পরে আসছি কীভাবে তার নির্ণয় করা হবে। যদি পাওয়া যায়, সেক্ষেত্রে এই যে কৌণিক বিন্দুগুলোতেই জেডের মান যদি আমরা নির্ণয় করি, তার মধ্যে যেটা সর্বোচ্চ মান সেটাকে বলবো ম্যাক্সিমাম, আর যদি সর্বনিম্ন মান যে মানগুলো, সেগুলো বলবো মিনিমাম। কিন্তু যদি বাউন্ডেড রিজিয়ন না হয়, তাহলে কিন্তু কি হবে সেটা আমরা পরে আসছি। তাহলে এখন এ বি সি ডি আমরা বিন্দুগুলো সমাধান করে আমরা বের করে ফেলি। ডি দেখো 0,200, আর সি বিন্দুটির স্থানাঙ্ক আমরা সমাধান করব, করে আমরা পেয়ে গেলাম 50,100। 50,100 এই বিন্দুটাতে আমরা সমাধান করে পাবো। কী করে পাবো এই সি বিন্দুটা? কী করে পাবো? দেখো, এই 2 নম্বরটা আর 3 নম্বরটা, এই দুটোকে যদি আমরা এই সমীকরণ দুটোকে, অর্থাৎ এই এবং এটা
সমীকরণ দুটোকে যদি আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করি, বর্গগুণন অপনয়ন, তাহলে আমরা এই এক্সের মান 50 আর ওয়াইয়ের মান 100, অর্থাৎ তাদের ছেদবিন্দু হচ্ছে সি, অর্থাৎ 50,100। তাহলে এইবার এই বিন্দুগুলোকে আমরা বলবো কৌণিক বিন্দু। তাহলে আমরা সাথে সাথে একটা কৌণিক বিন্দু এবং করসপন্ডিং বিন্দুতে জেডের মানগুলো লিখে ফেলব। দেখো, এই যে কৌণিক বিন্দুগুলো আমরা কিন্তু বের করে ফেলেছি। প্রথম কথা, এই যে এ বিন্দুটা প্রথম যে আমরা দেখেছিলাম প্রথম সমীকরণটার ছেদিতাংশ আকার, অর্থাৎ সেটাতেই আমরা পেয়েছিলাম 0,50 এ বিন্দুটা। আবার দেখো বি বিন্দুটা আমরা কী করে বের করবো? 1 নম্বর এবং 2 নম্বরটাকে সমাধান করে আমরা এই চাঁদের ছেদ বিন্দু অর্থাৎ 20,40 পেলাম। একইভাবে সি বিন্দু 2 আর 3কে সমাধান করে পাবো। আর ডি বিন্দুটা প্রথম দ্বিতীয় যে সমীকরণটার তার যে ছেদিতাংশটা 0,200, অর্থাৎ ফিজিবল রিজিয়ান বা কার্যকরী সমাধান অঞ্চলের সীমাবদ্ধ অঞ্চলের যে কৌণিক বিন্দুগুলো আমরা নির্ণয় করে ফেলেছি এবং সেই মানগুলোতে জেডের মান, অর্থাৎ এটা কী করে বেরোলো আমি একটা টেস্ট করে দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো জেডের মান ছিল এইটা x+2y। তাহলে আমি যদি এক্সের মান 0 আর ওয়াইয়ের মান 50 বসাই, 50 দুগুণে 100 + 0 100। ঠিক একইভাবে এটা 20 আর 40 দুগুণে 80, 80 আর 20 কি 100। অর্থাৎ যে মানগুলো পেলাম তার থেকে আমরা অপটিমাইজেশনে আমরা যেতে পারবো। কিভাবে? দেখো জেডের যে সর্বোচ্চ মান সেইটা হচ্ছে এটা, অর্থাৎ চরম মান বা ম্যাক্সিমাম মান আমরা জেড ম্যাক্স লিখতে পারি 400। কিন্তু যদি প্রশ্নে বলে যে অবমান নির্ণয় করো, তাহলে দেখো অবমান এখানে দুটো মান পাচ্ছি, এটাও এটাও। এরকম তোমরা যদি দেখো যে অবমান দুটো পাওয়া যাচ্ছে এবং সেই বিন্দু দুটোর গামী যে সরলরেখাটা তার সমস্ত বিন্দুতেই অবমান পাওয়া যাবে। মনে করো যে এ আর বি বিন্দুতে আমরা 100 পেয়েছি, তার মাঝামাঝি কোনো একটা বিন্দু এই সরলরেখার উপরে অবস্থিত একটা বিন্দু, এটা তো প্রথম সরলরেখা, প্রথম সরলরেখার উপরে মনে করো এক্সের মান 10, তাহলে ওয়াইয়ের মান কত হবে? ওয়াই 10, এটা হচ্ছে 45, মনে করো এটা ই বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখলাম 10,45, তাই তো? দেখো 10,45 যদি আমরা নিতাম, জেডে বসাতাম 10 45 দুগুণে 90, অর্থাৎ 100 পেতাম। তার মানে এখান থেকে আমরা আরও একটা এই অঙ্কটা থেকে একটা তথ্য পেলাম, যদি এ এবং বি এরকম দুটো বিন্দুতেই যদি একই অবমান হয়, সেক্ষেত্রে সেই তাদের ছেদবিন্দুগামী যে সরলরেখাটা, অর্থাৎ যেটা ফিজিবল রিজিয়নের একটা বাহু, তার উপরে অন্য বিন্দুগুলোতেও সেই মান একই হবে, অর্থাৎ একাধিক মানে আমরা অবমান পাবো। এটা তোমরা আর একটা নোট করে নিতে পারো, যদি এমন কোনো সাবজেক্ট কনস্ট্যান্ট বা বাধাগুলোর অসমীকরণে এমন একটা কোনো সরলরেখা পাওয়া যায় যেটা কিনা জেডের যে সঙ্গে সমান্তরাল হয়, তখন কিন্তু এইরকম একাধিক সমান্তরাল একাধিক অবমান পাওয়া যেতে পারে। তাহলে এইভাবে তোমাদের প্রথম অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তোমরা বলবে জেড ম্যাক্স এত আর জেড মিন সেটা কত? 100। জেড ম্যাক্স কোন বিন্দুতে অ্যাড বলে তুমি লিখে দিতে পারো 0,200, আর এটা কোন বিন্দুতে অ্যাড বলে তুমি 0,50 অথবা 20,40 অথবা এ বি সরলরেখার উপরে যে কোনো বিন্দুতে, অর্থাৎ আমরা একাধিক মান অবমান পেতে পারি। এইভাবে আমরা প্রথম পার্টটা শেষ করে ফেললাম। আমাদের যে বোর্ডের খাতা দেখার নিয়মে যে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, তোমাদের এইটা কেন করা খুব তোমাদের পক্ষে খুব ভালো হবে, অর্থাৎ তোমরাও যদি পরীক্ষাতে কম খেটে বেশি নম্বর পেতে চাও বা একটা সায়েন্টিফিক পদ্ধতি অবলম্বন করো, তাহলে অবশ্যই এই গ্রাফিক্যাল মেথডে সলভ করাটা তোমাদের কাছে খুবই ভালো হবে নম্বর পাওয়ার ক্ষেত্রে। কারণ এখানে পার্ট মার্কিং থাকে। আমরা যখন খাতা দেখি এইচএসের, তখন তাতে এরকমভাবে পার্ট মার্কিং থাকে যে যদি চিত্রটা কেউ এঁকে ফেলতে পারে 2,
তার যে কৌণিক বিন্দুগুলো নির্ণয় করতে পারলো এবং তার জেডের মান নির্ণয় করতে পারলো তখন 2, এবং জেডের যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু সেইগুলো হচ্ছে 1। অর্থাৎ মোট 5টাকে এরমভাবে ভেঙে ভেঙে দেওয়া থাকে। এখানে আরও ভাঙা থাকে যে কৌণিক বিন্দুগুলো করলে 1, এখানে জেডের মানগুলো করলে 1, অর্থাৎ তোমাদের পক্ষে খুবই ভালো হবে। দেখো, তোমাদের আমরা সিলেবাসে 3 রকমের অঙ্ক রয়েছে, তার 1 রকম নিয়ে আলোচনা করেছি, এখনও 2 রকম রয়েছে। কীরকম? দেখো, এই যে প্রবলেমটা নিয়েছি, জেড মিন 2x + 3y সাবজেক্ট টু এটা। এবার আমরা সেই আগের মতোই যদি আমরা অসমীকরণগুলোর তুল্য সমীকরণ লিখি, তাহলে x + 7y = 7, অর্থাৎ এটাকে ছেদিতাংশ লিখলে এইরকম পাবো। অর্থাৎ কি পাবো? যে 7 আর এদিকে 1, এইরকম একটা সরল রেখা পাবো। এরকম একটা সরল রেখা পাবো। আর একটা সরল রেখা পাবো পরেরটা, x/14, অর্থাৎ এইটা। এখন তোমরা যদি এটাকে বর্ধিত করো, এটা হচ্ছে 13,0, অবশ্যই তারা শেখ। কিন্তু আমাদের যদি আগের মতো একটু অসমীকরণগুলো দেখো, প্রথমটা দেখো, কোনোটাই মূলবিন্দুগামী নয়ই, অর্থাৎ মূলবিন্দু বসিয়ে আমরা যদি দেখি অসমীকরণের কার্যকরী দিকগুলি কোনটা, তাহলে 0, 0 গ্রেটার দেন, তার মানে এটা মূলবিন্দুর দিকেই যাচ্ছে প্রথম সরলরেখাটা। দ্বিতীয়টা দেখো, মূলবিন্দু সিদ্ধ করছে না, অর্থাৎ এদিকে যাচ্ছে। আবার দেখো x আর y অর্থাৎ গ্রেটার দেন 0, অর্থাৎ সব কটা সিদ্ধ করে এরকম অসমীকরণগুলোর যে কার্যকরী সাধারণ অঞ্চল এখানে কোনো নেই। এরকম ক্ষেত্রে আমরা জেডের কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আমরা পাবো না। তোমরা কিন্তু তখন এটাকে করে যদি তোমরা ভালো করে ব্যাখ্যা করে দাও যে কেন পাচ্ছি না, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। আমরা পরবর্তী আরেকটি ধরনের অঙ্কতে আসছি। দেখো, তোমাদের আর একটা প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের বোঝার পক্ষে একটা সুবিধা হবে। দেখো, z = এটা দেওয়া রয়েছে, মিনিমাম ভ্যালু বের করতে বলেছে, যেখানে এই দুটো আমাদের কন্ডিশন, তার সঙ্গে xy > 0। তাহলে এটা যদি আমরা তুল্য সমীকরণ করি, তাহলে তার ছবিগুলো এরকম হয়। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 3 আর 1, মানে এটা 3,0, এটা 0,1। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 2,0, 0,2। এখন প্রশ্ন হচ্ছে এই কার্যকরী অঞ্চল আমরা কোন দিকে যদি একটু দেখব যে এইরকম। দেখো, প্রথমটা কোনোটাই মূলবিন্দুগামী নেই, অর্থাৎ আমরা মূলবিন্দু বসিয়ে টেস্ট করব। দেখো, 0 বসালে গ্রেটার = 3, অর্থাৎ মিথ্যা। অর্থাৎ প্রথমটাকে যদি আমরা দেখি, সেটা মূলবিন্দুর দিকে যাবে না, উপরের দিকে যাবে। আবার দেখো, দ্বিতীয়টা বসালেও তাহলেও সেটা সিদ্ধ করছে না, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। আবার xy > 0, তার মানে এগুলো, তার মানে সাধারণ যে সমাধান অঞ্চল সেগুলো যদি আমরা একটু দেখি, তাহলে অবশ্যই এই অঞ্চলগুলোকে বোঝাচ্ছে। তাহলে আমি আগেই বলেছিলাম যে ফিজিবল রিজিয়নের ক্ষেত্রে, অর্থাৎ সীমাবদ্ধ কার্যকরী অঞ্চলের মধ্যে আমরা প্রান্তীয় মান বের করতে গেলে আমরা কৌণিক বিন্দুগুলো বের করব, জেডের মান বের করব, যেটার ম্যাক্সিমাম বা মিনিমাম হবে সেটাই হবে মান। কিন্তু এক্ষেত্রে যখন আনবাউন্ডেড, এ তো বিরাট রিজিয়ন, যে কোনো কিছুই হতে পারে। জেডের মান এইসব অঞ্চলের
তোমরা বিন্দুগুলো পাবো কী করে? প্রথমে আমাদের এই বিন্দুগুলোকে, অর্থাৎ এই ধারের যে বিন্দুগুলোকে আমরা চিহ্নিত করে নিই। এটা মনে করে এটা বি, এটা সি, এটা কত 0,2। এই বিটা আমাদের সমাধান করে বের করতে হবে। সিটা 3,0। বিটা সমাধান মানে কি, এই 1 আর 2, এটা যদি তোমরা অপনয়ন বা তুলনামূলক যে কোনো পদ্ধতিতে সমাধান করো, তাহলে দেখবে যে বি বিন্দুটার স্থানাঙ্ক রয়েছে 3-2,1, অর্থাৎ এই বিন্দুটা আমরা পেলাম। এটা তোমরা অবশ্যই পারবে বের করতে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিন্দু তিনটের মানের মধ্যে তাহলে কি অবমান নেই বা মিনিমাম ভ্যালু নেই? না, এটার কিন্তু অবমানও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কী করে বুঝবো সেটা? দেখো, আগে আমাদের এই তিনটে যে কৌণিক বিন্দু সেগুলো আমাদের লিখে ফেলতে হবে এবং জেডের মান বের করতে হবে, জেডের মানও লিখে ফেলতে হবে। তারপর আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে। কী করে? আমি আগে তাহলে লিখে ফেলি। দেখো, আমি এই মানগুলো লিখে ফেলেছি, জেডের মান, এবং এইখানে যে তিনটে কৌণিক বিন্দু পাচ্ছি ওইটার সাথে আনবাউন্ডেড যেটুকুনি আমরা কার্যকরী অঞ্চলের মধ্যে যে কৌণিক বিন্দুগুলো পেয়েছি সেগুলো লিখেছি, তার মান লিখেছি। তার মধ্যে দেখছি জেডের মান অবম মান, কিন্তু এটাই যে অবম সেটা তোমরা নাও হতে পারে। সেই জন্য আমরা যেখানে যে প্রশ্নে যেটা জেড দেওয়া আছে, অর্থাৎ 3x + 5y, সেইটার মান যে জেডের 7 বা 7-এর থেকে যদি কোনো কারণে কম হয়ে যায়, তাহলে তো আমাদের 7 তো আর অবমান হবে না। তাহলে 7 যদি অবমান না হয়, তাহলে আমাদের কী মান হতে পারে? তাহলে 7-এর থেকে কম হতে পারে। অর্থাৎ এই যে জেডের মানটা 7-এর থেকে যদি কম কোনো মান আছে কি না আমরা একটু দেখি, টেস্ট করি। সেই জন্য আমরা কী করব, এই জেড <7, অর্থাৎ এই অসমীকরণটার আমাদের আঁকতে হবে। তাহলে দেখো, এই ডটেড লাইন দিয়ে আমি এই অসমীকরণ 3x + 5y <7 এইটাকে আঁকছি। তাহলে 3x তার এটা ছেদিতাংশ আকার, মানে এটা হচ্ছে 7/3, আর এটা হচ্ছে y 7/5 = 1। অর্থাৎ এরমভাবে আমরা যদি দেখি, এটা 3 × 6 2.something, অর্থাৎ এরম দিয়ে যাচ্ছে। আর এটা 5 × 10 হচ্ছে না, 1-এর থেকে সামান্য বেশি, 1 থেকে 2-এর মাঝে। অর্থাৎ এই ডটেড লাইনটা যে আমি টেনেছি, এই ডটেড লাইনটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই জেডের মান। এখন এই জেডের যে অসমীকরণের যে চিত্র, তুল্য সমীকরণ এটা, এই ডটেড লাইনটা। এবার দেখো, জেডের মান 7-এর থেকে যদি কম হয়, তাহলে তো অবমান 7 হবে না। তাহলে আমরা দেখি আছে কি না। যদি আমরা এখানে মানগুলো বসাই, এটাও দেখো মূলবিন্দুগামী নেই, তাহলে 0 0 বসালে এটাকে স্যাটিসফাই করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ডটেড লাইনটা এই দিক বরাবর যাচ্ছে। অর্থাৎ এটা এই ফিজিবল রিজিয়নের মধ্যে, বা এই যে আমাদের কার্যকরী অঞ্চলের মধ্যে জেডের মানগুলো কিন্তু পড়ছে না। অর্থাৎ জেডের মান কখনোই 7-এর থেকে ছোট হতে পারে না। কী করে আমরা বুঝলাম? দেখো, আবার ভালো করে লক্ষ্য রাখো। দেখো, এই যে অসমীকরণটা আমি করেছি সেটার দিক, কার্যকরী দিক হচ্ছে এই দিক, অথচ আমাদের যে সাধারণ সমাধান অঞ্চলটা আমি চিহ্নিত আগেই করেছি। যদি কোনো কারণে এমন ঘটনা ঘটতো যে কার্যকরী দিকটা আর এই যে আমাদের যে অঞ্চলের মধ্যে, তাদের দুটোর মধ্যেই কমন অঞ্চল রয়েছে, অর্থাৎ সাধারণ মান অঞ্চল রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই জেডের মান আরও 7-এর থেকে ছোট হতে পারত। তখন কিন্তু আমরা অবমান 7 এই কথাটা বলতে পারতাম না। যেহেতু জেডের মান এখানে 7-এর থেকে কম কোনো মতেই হতে পারে না, কারণ আমরা দেখলাম যে এই 7-এর থেকে কম হলে এদিকে চলে যাচ্ছে, মূলবিন্দুর দিকে, অথচ আমাদের ফিজিবল রিজিয়নটা এইখানে আনবাউন্ডেড রিজিয়ন। সেই জন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারবো জেডের অবম মান বা মিনিমাম ভ্যালু হচ্ছে 7। তাহলে এইভাবেই তোমরা ঘরে বসে পড়াশোনা করো, আর খুব ভালো করে এই চ্যাপ্টারটাকে অধ্যায় করো। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আবার ক্লাসে এসে করবে। এখানেই নমস্কার জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।